আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ের এমসিকিউ আলোচনা করব টাইপ 8। এর আগে আমরা 7টা টাইপ নিয়ে আলোচনা করে ফেলেছি। সো এখন আমরা টাইপ 8 নিয়ে আলোচনা করব। টাইপ 8 এ কি বলা আছে দেখো, এখানে বলা হচ্ছে 48 নম্বর প্রশ্নে কোন ধারার প্রথম পদ 8 সাধারণ অন্তর 2। সাধারণ অন্তর যেহেতু বলেছে তার মানে এটা একটা সমান্তর ধারা। তো সমান্তর ধারার তোমার এ এর মান দিয়ে দিয়েছে কত 8 আর ডি এর মান দিয়ে দেওয়া হয়েছে 2। এখন তোমাকে বলতেছে ধারাটা হচ্ছে এইটা। এখন এক নম্বর অপশন কি সঠিক কিনা? ইয়েস, সঠিক। কেন? কারণ মনে রাখবা সবসময় যেহেতু প্রথম পদ 8 দিয়ে শুরু হওয়ার কথা, 8 দিয়ে কিন্তু শুরু হয়েছে। এর পরের পদগুলো কি হবে? সাধারণ অন্তর যোগ করতে থাকো, তাহলে পরের পদগুলো পাবা। সাধারণ অন্তর 2, তাহলে 8 এর সাথে 2 যোগ করলে 10, 10 এর সাথে 2 যোগ করলে 12, তারপরে 14, 16। সো এটা ঠিকঠাকই আছে। বা তুমি এইখানে দেখো 10 থেকে 8 বিয়োগ করলে 2, 12 থেকে 10 বিয়োগ করলে 2, সাধারণ অন্তর 2 আসতেছে, তার মানে এটা ঠিক আছে। এখন বলতেছে দশম পদ 26, সমান্তর ধারার n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন এর মান হচ্ছে 8, n এর মান বসাবো 10। কেন? কারণ n এর মান 10 বসাবো এই জন্য, n তম পদের সূত্রে n হয়, আমরা এখন 10তম পদ বের করবো, এই জন্য 10 হবে। 10 মাইনাস 1, ডি এর মান হচ্ছে 2। 8 যোগ 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9 দুগুণে 18, 18 আর 8 যোগ করলে কত হয়? 26। তার মানে এটা ঠিক আছে। আচ্ছা, এবার আসো পরে 15টি পদের সমষ্টি। আচ্ছা, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন n এর মান বসাই দিব আমরা কত? n এর মান বসাবো 15, কারণ 15 পদের সমষ্টি বলছে, এই জন্য n এর মান 15 হবে। সো 15 ডিভাইডেড বাই 2 ইন্টু 2a, এর মান হচ্ছে 8, প্লাস n মাইনাস 1, এখানে হবে 15 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান হবে 2। ওকে, 15 ডিভাইডেড বাই 2, 8 দুগুণে কত? 16। 15 থেকে 1 বিয়োগ করলে হবে, এটা হচ্ছে বিয়োগ, 15 থেকে 1 বিয়োগ করলে হবে 14, 14 এর সাথে 2 গুণ করলে হবে 28। এখন আসো 15 ডিভাইডেড বাই 2, 28 এর সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে কত হবে? 44। এবার 44 2 দিয়ে কাটাকাটি করলে হবে 22, 22 দুগুণে 44। এবার 22 এর সাথে আমরা 15 গুণ করে ফেলি, তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তো 22 গুণ 15 কত হয়? 330। তার মানে এখানে আমাদের অ্যান্সার আসতেছে 330, বাট এখানে কি 330 দেওয়া আছে? এখানে বলা আছে 300, তার মানে এটা কিন্তু হবে না। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বারটা, 1 ও 2 হচ্ছে অ্যান্সার, 48 এর অ্যান্সার ক। তো 49 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের একটা ধারা দেওয়া আছে, আমি বলছি এই ধারাটা সাধারণ অন্তর 3। আসলে কি 3 নাকি? দেখো তো, 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়, 11 থেকে 8 বিয়োগ করলে 3 হয়, তার মানে বিয়োগফল 3 হচ্ছে। তো এটা একটা সমান্তর ধারা এবং এটা সাধারণ অন্তর 3। এখন বলা হচ্ছে n তম পদ 3n প্লাস 2। আচ্ছা, n তম পদের সূত্র কি ভাইয়া? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর মানটা আমাদের বসাতে হবে, এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 5, তাহলে এর মান 5 হবে। n মাইনাস 1 এর জায়গায় n মাইনাস 1, ডি এর মান কত? 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়, তার মানে ডি এর মান হবে 3। এবার 5 প্লাস 3 এর সাথে n গুণ করলে হবে 3n, 3 এর সাথে মাইনাস 1 গুণ করলে হবে মাইনাস 3। তাহলে এখন 3n এর জায়গায় 3n রাখলাম, 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2 হয়, প্লাস 2 হবে কিন্তু, তাহলে 3n প্লাস 2। এখানে আমাদের 2 নাম্বার অপশনে 3n প্লাস 2 বলা আছে, এটাও কিন্তু সঠিক। এবার আসো প্রথম 10টি পদের সমষ্টি। আচ্ছা, সমষ্টির সূত্র কি? যেহেতু এটা সমান্তর ধারা, সমষ্টির সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে সমষ্টির সূত্র। এখন কয় পদের সমষ্টি? 10 পদের সমষ্টি, তাহলে n এর মান বসাবো কত? 10। 10/2 ইন্টু 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, n এর মান 10 বসাইছে কারণ 10 পদের সমষ্টি। এবার 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5। এরপরে দেখো 2 এর সাথে a গুণ করবো, a মানে প্রথম পদ ভাইয়া, প্রথম পদ কত? 5, তাহলে এর মান 5 হলে 5 যোগুনে কত হবে? 10। এবার 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9। ডি এর মান কত? এটা তো হচ্ছে 9, 10 থেকে 1 বিয়োগ করলে 9, আর ডি এর মান কত? 8 থেকে 5 বিয়োগ করলে 3, এই যে সাধারণত 3, ডি এর মান হচ্ছে 3। তাহলে 3 হলে 3 নং কত? 27, এখানে হবে 27। এবার দেখো 27 আর 10 যদি আমরা যোগ করি তাহলে হবে 37, এখানে আছে 5, 5 এর সাথে 37 গুণ করি আমরা, তাহলে 5 গুণ 37, তাহলে অ্যান্সার 185। এখানে 185 দেওয়া আছে, তার মানে ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 1 2 3 সবগুলোই হচ্ছে এটার রাইট অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। এরই 50 নাম্বার প্রশ্নে চলে আসবে। 50 নাম্বার প্রশ্নে আমাদের এখানেও একটা ধারা দেওয়া আছে, দিয়ে বলা হচ্ছে যে এখানে কোনটা সঠিক হবে। পদ সংখ্যা হচ্ছে এখানে বলতেছে 12টি। তো এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা, এটা আমাদের বুঝতে হবে। আমরা দেখি 3 থেকে -1 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 4। দেখো এখানে দ্বিতীয় পদ হচ্ছে 3, তার থেকে বিয়োগ করব প্রথম পদ, প্রথম পদ হচ্ছে -1। তো 3 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1, 3 + 1 মানে 4।
7 থেকে 3 বিয়োগ করো 4ই হবে, তার মানে বিয়োগফল সেম, এটা একটা সমান্তর ধারা। এখন এই ধারাটির পদ সংখ্যা বলতেছে 12। এখন পদ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সহজ হিসাব, এই লাস্টেরটা যততম পদ সংখ্যা তত। সো লাস্টেরটা হচ্ছে 43, এটা কততম পদ আমরা জানি না, এই জন্য আমরা প্রথমে লিখবো যে n তম পদ, এটা হচ্ছে তোমার 43। এবার n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটার মান হচ্ছে 43। এর মান কত? এ হচ্ছে প্রথম পদ যেটার মান -1, সো এর মান আমরা বসাইলাম -1 প্লাস n মাইনাস 1, আর ডি এর মান কত? ডি এর মান তো 4, 3 থেকে -1 বিয়োগ করলে 4 হয়, বা 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়, ডি এর মান হচ্ছে 4 ইকুয়াল টু 43। এখন দেখো 4 এর সাথে n গুণ করলে হবে 4n, 4 এর সাথে -4 গুণ করলে হবে -4, আর আগে ছিল কি একটা -1, তুমি এই -1 ওই পাশে পাঠিয়ে দিতে পারো এখনই। এই -1 ওই পাশে পাঠালে কি হয়ে যাবে? +1 হয়ে যাবে, 43 এর সাথে 1 যোগ করলে 44। তাহলে এই -1 কে ওই পাশে পাঠিয়ে 44 করলাম, আর এই 4 এর সাথে এই দুইটা গুণ করে দিলাম। এবার 4n সমান কি হবে? -4 ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, 44 আর 4 যোগ করলে 48। তাহলে n সমান কি হবে? 4 গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে n এর মান কত হয়? n এর মান হচ্ছে 12। তাহলে এখানে কয়টা পদ? এটা যেহেতু 12তম পদ, তার মানে এখানে টোটাল 12টা পদ আছে, টোটাল পদ হচ্ছে 12টা, তার মানে পদ সংখ্যা 12। 1 নম্বর অপশনটা সঠিক। এবার আসো 2 নম্বর অপশনে বলতেছে কি 5তম পদ 15। 5তম পদের সূত্র কি হবে? a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি। এর মান কত? এর মান হচ্ছে -1 প্লাস 5 মাইনাস 1 মানে কত? 5 মাইনাস 1 মানে হচ্ছে 4, আর ডি এর মান কত? ডি এর মান হচ্ছে, এখানে 3 থেকে -1 বিয়োগ করলে 4 হয়, ডি এর মানও 4, তাহলে -1, আর এখানে 4 4 16, 16 থেকে 1 বিয়োগ করলে 15 হবে, তার মানে এটাও সঠিক। এবার 3 নাম্বার অপশনে বলতেছে প্রথম 8টি পদের সমষ্টি 120। 8 পদের সমষ্টির সূত্র কি হবে? 8/2 ইন্টু 2a প্লাস 8 মাইনাস 1 ইন্টু ডি। 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, আর এখানে 2 এর সাথে a গুণ করলে কত হবে? এর মান কত ভাইয়া? এর মান -1, তাহলে 2 এর সাথে -1 গুণ করলে হবে -2, প্লাস এখানে 8 থেকে 1 বিয়োগ করলে হয় 7, 7 এর সাথে d গুণ করব, d মানে হচ্ছে 4, এই যে 3 থেকে -1 বিয়োগ করলে 4 হয়, তাহলে এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 4, 7 আর 4 গুণ করলে কত হবে? 28। তাহলে এখন 28 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 26। তাহলে 26 এর সাথে 4 গুণ করব, 26 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে কত হবে? 104। তাহলে অ্যান্সার কি হবে? 104। কিন্তু এখানে আমরা যদি একটু খেয়াল করি যে এই জায়গার মধ্যে বলা আছে 120, তার মানে 26 এর সাথে 4 গুণ করলে যেহেতু 120 হচ্ছে না, তার মানে এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, অ্যান্সার কি? 1 ও 2। 50 এর অ্যান্সার 1 ও 2। 51 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এইটা বলা হচ্ছে একটা সমান্তর ধারা, এই ধারাটির সাধারণ অন্তর -3। তো যেহেতু বলে দিয়েছে সমান্তর ধারা, এখন সাধারণ অন্তর কিভাবে বের করে? যে কোনো পদ থেকে তার আগের পদ, 36 থেকে 39 বিয়োগ করলে -3 হবে, এটা ঠিক আছে। দশম পদ বলতেছে 12। দশম পদের সূত্র কি হবে? a প্লাস 10 মাইনাস 1, যেহেতু দশম পদ এই জন্য 10 মাইনাস 1 ইন্টু ডি। এর মান হচ্ছে 39, যোগ 10 থেকে 1 বিয়োগ করলে 9, ডি এর মান কত? ডি এর মান এই যে সাধারণ অন্তর যেহেতু -3, তার মানে ডি এর মান -3, তাহলে এখানে হবে -3। তাহলে 39, আর এখানে প্লাসে মাইনাসে গুণ করলে -3 নং 27, তাহলে এখানে কত হলো? 9 3 12, তার মানে এখানে হবে অ্যান্সার হচ্ছে 12। দশম পদ 12, এটা সঠিক। ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি 165। ওকে, আমরা প্রথম 5টা পদের সমষ্টি বের করে দেখি তো 165 হয় কিনা। 5 পদের সমষ্টির সূত্র কি হবে? 5/2, n পদের সমষ্টি n/2 হয়, 5 পদের সমষ্টি হবে 5/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 এর জায়গায় হবে 5 মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এবার 5/2 এর জায়গায় 5/2 থাকলো, এর মান কত ভাইয়া? এর মান হচ্ছে 39। 39 এর সাথে যদি আমরা 2 গুণ দেই কত হবে? 78, তাহলে এখানে হবে 78। ওকে, এরপরে দেখো 5 থেকে 1 বিয়োগ করলে 4, আর ডি এর মান কত? ডি এর মান তো -3, এই যে 36 থেকে 39 বিয়োগ করলে -3 হয়, তাহলে -3, আর 4 থেকে 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4 এর সাথে -3 গুণ করলে কত হবে? 12, আর একটা 4 যেহেতু প্লাসের, 3 যেহেতু মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, এবার 5/2, 78 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে হবে 66, তাহলে এখন 66, এখানে 266 এর কাছে কয় বার যাবে? 266 এর কাছে 33 বার যাবে। এবার 33 এর সাথে 5 গুণ করে দাও, 33 ইন্টু 5, অ্যান্সার আসে কত? 165। তার মানে এটা ঠিক আছে। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? 1 2 3 সবগুলাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 52 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করে দেখবা, এখানে একটা লগ যুক্ত ধারা দেওয়া আছে। এখন বলতেছে ধারার পরবর্তী পদ, মানে লগ 27 এর পরে যেটা হবে সেটা বলতেছে লগ 81। আচ্ছা দেখো, এখানে বলা হচ্ছে কি ধারাটা হচ্ছে log 3 প্লাস log 9 প্লাস log
27। এখন এরপর হচ্ছে প্লাস ডট ডট ডট। এখন লগ 3 কে আমরা কি লিখতে পারি ভাইয়া? লগ 3 টু দি পাওয়ার 1 লিখতে পারি, কিন্তু 3 টু দি পাওয়ার 1 মানে 3। লগ 9 কে কি লিখতে পারি বলো তো? লগ 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কিন্তু 9। লগ 27 কে কি লিখতে পারি? লগ 3 কিউব, 3 কিউব মানে হচ্ছে 27। তাহলে এখন দেখো প্রথম পদে হচ্ছে 3 টু দি পাওয়ার 1, দ্বিতীয় পদ হচ্ছে 3 টু দি পাওয়ার 2, তৃতীয় পদ হচ্ছে 3 টু দি পাওয়ার 3, তাহলে পরের পদে কি হবে? 3 টু দি পাওয়ার 4। তার মানে পরবর্তী পদটা হচ্ছে লগ 3 টু দি পাওয়ার 4 হবে। কিন্তু এখানে বলতেছে পরবর্তী পদ লগ 81। এখন কি এটা ভুল? না, এটা রাইট। কেন? কারণ দেখো 3 টু দি পাওয়ার 4 মানে তো 81, 3 টু দি পাওয়ার 3 এর উপর পাওয়ার 4 দিলে তো 81 হয়। তার মানে এটা কিন্তু সঠিক। এখন বলতেছে এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারা আমরা কিভাবে বুঝবো? যদি যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে অ্যান্সার সেম হয়। দেখো আমরা জানি পাওয়ার যদি থাকে সেটা লগের আগে চলে আসে। এই 1টা কি চলে আসবে লগের আগে? 1 লগ 3 হয়ে যাবে। যদিও 1 লেখার প্রয়োজন নাই। 2 আগে চলে আসবে, কি হয়ে যাবে? 2 লগ 3, এটা সূত্র চতুর্থ অধ্যায়। 3টা আগে চলে আসবে, 3 লগ 3 প্লাস ডট ডট ডট। এখন দেখো এখানে 2টা লগ 3, 2টা লগ 3 থেকে একটা লগ 3 বাদ দিলে কয়টা লগ 3 থাকে? একটা লগ 3 থাকে। এখানে দেখো 3টা লগ 3, 3টা লগ 3 থেকে 2টা লগ 3 বিয়োগ করো, কয়টা থাকবে? একটা লগ 3 থাকবে। তার মানে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে একটা লগ 3 পাচ্ছি, মানে সেম অ্যান্সার পাচ্ছি। তার মানে অবশ্যই এটা কি ধারা? এটা হচ্ছে সমান্তর ধারা। এখন বলছে সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর কি? যে 2 লগ 3 থেকে যে কোনো পদ থেকে তার আগের পদ 1 লগ 3 বিয়োগ করো। তো 2টা লগ 3 থেকে একটা লগ 3 যদি বিয়োগ করি তাহলে কি হবে? একটা লগ 3 থাকবে, শুধু একটা লগ 3 থাকবে। তো 1 লগ 3, তো 1 লেখার প্রয়োজন নাই। তার মানে লগ 3 এটাই আমাদের অ্যান্সার। বাট এখানে দেখো লগ 6 বলছে, এটা হবে না। তাহলে অ্যান্সার 1 ও 2। 53 নম্বর প্রশ্নের দিকে তাকালে আমরা এখানে দেখতে পাবো এইরকম একটা ধারা। দেখো এই রকম ধারা টাইপের ম্যাথ কিন্তু আমরা করেছি আমাদের আগের টাইপগুলোতে। সো আমরা যদি এখানে দেখি, এই যে একটা ধারা দিয়ে বলছে ধারাটির কি হচ্ছে তোমার 2n প্লাস তম পদের মান এই সেই। প্রথমে বুঝতে হবে এটা কি ধারা। এটা একটা গুণোত্তর ধারা। কেন? কারণ যে কোনো পদকে আগের পদ দিয়ে ভাগ করে দেখবে অ্যান্সার -1 হচ্ছে। এখন এই ধারার একটি স্পেশালিটি হচ্ছে এই ধারা সবগুলা পদ সেম থাকে, মানে সাংখ্যিক মানটা সবগুলা 2, না হয় সবগুলা 5, না হয় সবগুলা 1, এবং একটা প্লাসের একটা মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাসের, অথবা একটা মাইনাসের একটা প্লাসের, এরকম হবে। সো এই সব ধারার ক্ষেত্রে যেমন এখানে বলতেছে তম পদের মান। সো দেখো এইসব ধারার ক্ষেত্রে জোড় সংখ্যক পদগুলো সেম হয়, বিজোড় সংখ্যক পদগুলো সেম হয়। তুমি দেখো এটা কি একতম পদ, এটা কি তোমার 3তম পদ, এরপরে যেটা হইতো আরেকটা 2 আসতো, এটা হচ্ছে তোমার হচ্ছে 5তম পদ। তুমি দেখো এই সবগুলো পদ +2। দেখো এই 1তম পদ +2, 3তম পদ +2, 5তম পদ +2। তার মানে বিজোড় সংখ্যক যতগুলো পদই হবে অ্যান্সার +2 হবে। তার মানে এখানে বিজোড় সংখ্যক পদ হইলে অ্যান্সার হবে +2, আর জোড় সংখ্যক হইলে দেখো দ্বিতীয় পদ এটা -2, চতুর্থ পদ এটা -2, এরপর যদি কোনো পদ আসতো সেটা -2 হইতো। তার মানে জোড় সংখ্যক পদগুলো -2। সো এখন তোমাকে এখানে একটা সংখ্যা দিয়ে বলছে 2n + 2 এই তম পদের মান কত। এখন তোমাকে জানতে হবে 2n + 2 এটা জোড় না বিজোড়? 2n + 2 কিন্তু একটা জোড় সংখ্যা। কেমনে? দেখো 2n এটা কিন্তু একটা জোড় সংখ্যা, কারণ কোনো কিছুর সাথে 2 গুণ দিলেই সেটা জোড়। n এর মান তুমি n মনে করো 7 নিলা, 7 বিজোড় সংখ্যা, কিন্তু সাথে সাথে 2 গুণ করলে কি হয়ে যাবে? 14, 14 একটা জোড় সংখ্যা। তার মানে 2n একটা জোড় সংখ্যা। এখন কোন জোড় সংখ্যার সাথে যদি তুমি 2 যোগ করো তাহলে সেটা তখনও জোড় সংখ্যা থাকবে। 2 যোগ করলে জোড় সংখ্যা, 1 যোগ করলে বিজোড় সংখ্যা হয়। তার মানে 2n + 2 এটা একটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যক পদের মান কি হবে? ওই যে -2 -2 -2। তার মানে জোড় সংখ্যক পদের মান -2, এটা সঠিক। আচ্ছা, তাহলে 1 নাম্বার অপশনটা সঠিক, এটা আমরা বুঝতে পারলাম যে 1 নাম্বার অপশনটা সঠিক। এবার আসো 2 নাম্বার অপশন। 2n তো একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে কি হয়? বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যক পদের মান জানতে চায় না, বিজোড় সংখ্যক পদের সমষ্টি জানতে চাইছে। তো বিজোড় সংখ্যক পদের সমষ্টি কি হবে? এই রকম ধারার ক্ষেত্রে সমষ্টি মানে যোগ করতে হবে সব। তো বিজোড় সংখ্যক পদের সমষ্টির ক্ষেত্রে যেটা হবে তোমার, এই রকম ধারার ক্ষেত্রে বিজোড় সংখ্যক পদের সমষ্টি বললে অ্যান্সার হবে প্রথম পদ যেটা সেটা, আর যদি জোড় সংখ্যক পদের সমষ্টি বলে তাহলে অ্যান্সার 0। তাহলে এখন দেখো বিজোড় সংখ্যক পদ মানে হচ্ছে প্রথম পদ যেটা সেটাই অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কি হবে? 2। কিন্তু এখানে বলতেছে সমষ্টি 1, তার মানে এটা হবে না। এটা কি হবে না? কারণ হচ্ছে আবারও বলছি, সমষ্টির ক্ষেত্রে উপরেরটা কিন্তু তম পদ ছিল, সমষ্টির ক্ষেত্রে জোড় সংখ্যক পদের সমষ্টি বললে অ্যান্সার 0, বিজোড় সংখ্যক পদের সমষ্টি বললে অ্যান্সার প্রথম পদ যেটা সেটা। তো প্রথম পদ 2, অ্যান্সার 2 হওয়ার কথা ছিল, যেহেতু এটা বিজোড় তার মানে এটা অ্যান্সার হবে না। পদ সংখ্যা অসীম, অবশ্যই অসীম, কারণ লাস্টে ডট ডট দেওয়া আছে, এটা শেষ পদ কত আমরা জানি না, সেটা অসীম। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1 ও 3, খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 54 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। 54 নম্বর প্রশ্নে কি বলা আছে? একটা সমান্তর ধারা দিয়ে বলা হচ্ছে কোনগুলা সঠিক। আচ্ছা, মনে রাখবা যে কোনো পদ এখান থেকে তুমি যেহেতু সমান্তর ধারার যে কোনো পদ তার
আগের পদ ও পরের পদের যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে গড়ের সমান আর কি। মনে করো h মানে কি, এই g আর k যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তার সমান হবে। k মানে কি, h আর l যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে k পেয়ে যাব সমান্তর ধারার ক্ষেত্রে। তো দেখো h মানে কি, এই h মানে কি, h মানে হবে তোমার এই g আর k যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, বাট এখানে g আর f দিয়ে যোগ করছে, তার মানে এটা হবে না। আচ্ছা k মানে কি, k মানে হবে কি h আর l যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, যে দেখো k সমান হচ্ছে h আর l যোগ করে 2 দিয়ে ভাগ, এটা সঠিক। আচ্ছা এরপরে g মানে কি, এই g মানে কি হবে f আর h যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, যে f আর h যোগ করে 2 দিয়ে ভাগ, এটা সঠিক। তার মানে অ্যানসার কি, অ্যানসার হচ্ছে 2 3। এবার আসো সর্বশেষ প্রশ্ন আমাদের এই অধ্যায়ের, সেটা কি বলা আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কি হবে। আচ্ছা প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র n স্কয়ার, এটা সঠিক। কিভাবে, দেখো প্রথম মানে 1 থেকে শুরু হতে হবে, 1, তারপরে বিজোড় কত 3, তারপর 5, তারপর 7, এরকম যতগুলো স্বাভাবিক সংখ্যায় নাও না কেন, এইরকম বিজোড় সংখ্যক পদের সমষ্টির সূত্র হবে n স্কয়ার। তুমি দেখো এই সবগুলো এখানে কয়টা পদ, 4টা, তাহলে 4 স্কয়ার দিলে কত হয় 16, তুমি এই 4টা যোগ করে দেখো, দেখবে 16 হবে। কিভাবে, 7 5 12, 12 3 15, 15 1 16। আচ্ছা এরপর আরেকটা নজর করো 9, তাহলে 9 হলে এখন দেখো আমাদের সূত্র হিসেবে কয়টা পদ, 1 2 3 4 5, তাহলে n স্কয়ার, n স্কয়ার মানে 5 স্কয়ার, 5 স্কয়ার মানে 25, এটা যোগফল হচ্ছে 25, তুমি যোগ করে দেখো, দেখবে 25 হবে। তার মানে বিজোড় সংখ্যক পদের সমষ্টি, স্বাভাবিক বিজোড় সংখ্যক পদের সমষ্টি হবে n স্কয়ার। আচ্ছা এরপরে আসে সংখ্যার বর্গের সমষ্টি। আচ্ছা বর্গের সমষ্টি মানে কি, স্বাভাবিক সংখ্যার বিজোড় নাই, বা স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এরকম চলতে থাকবে, এদের বর্গ স্কয়ার করতে হবে, স্কয়ার করে যোগ করতে হবে, এখন এর সমষ্টি কত হবে, ডট 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 n স্কয়ার। এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল সূত্র কি হবে, n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে অ্যান্সার। তো এখন এখানে আমরা দেখি তো এটা কি দেওয়া আছে, n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইড বাই 6, এটাও রাইট অ্যান্সার। এবার আসো ঘনের সমষ্টি, ঘন মানে কি, জাস্ট স্কয়ারগুলোকে কিউব করে দাও, স্কয়ারগুলো কিউব করে দাও, তাহলে এখন ঘনের সমষ্টি সূত্র কি, ঘনের সমষ্টি সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই পুরোটার উপর স্কয়ার দিতে হবে, এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এখানে দেখো কোথায় কিউব চলে আসছে, তুমি এটাকে যদি ভাঙাও কিউব আসবে না, n এর উপর স্কয়ার আছে n স্কয়ার, n প্লাস 1 এর উপর স্কয়ার দিতে হবে, আর 2 এর উপর স্কয়ার দিলে কত হবে, 4 হবে। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, হয় না হয় এটা অ্যান্সার হয়, এটা কিন্তু সমষ্টির অ্যান্সার কিন্তু এটা হয় না। তাহলে অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হচ্ছে 1 ও 2, তাহলে 55 এর অ্যান্সার কি, 55 এর অ্যান্সার হচ্ছে খ। সো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সম্পূর্ণ সমাধান করে ফেললাম, এবং এই অধ্যায়ের সবগুলো এমসিকিউ আমরা শেষ করলাম। পরবর্তীতে অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।